নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আজকে পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি উপন্যাসের দ্বিতীয় পর্ব। অধ্যায় ৩। নিস্তরঙ্গ পুকুরে এক কুচি ঢিল পড়লেও তরঙ্গ ওঠে বইকি, তবে সেই তরঙ্গের স্থায়িত্ব আর কতটুকু? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, বড় জোর 1 মিনিট। এ তরঙ্গ বড় মৃদু, শক্তিহীন। দুর্বল বৃত্তাকার ঢেউ হয়তো একসময় কাঁপতে কাঁপতে পাড়ে এসে পৌঁছয়, কিন্তু তখন তার অস্তিত্বই অনুভব করা কঠিন। স্থির পুকুরের দিকে তাকিয়ে কে তখন বলবে একটু আগে ঢিল পড়েছিল এখানে? হেমেন মামা নামক মানুষটিরও চকিত আগমন অদিতির কাছে অনেকটা এই গোত্রেরই ঘটনা। ছোট্ট একটা সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে অদিতির মনোজগতে ক্ষীণ আলোড়ন জাগিয়েছিল হেমেন মামা। ক্ষণকাল অদিতির চিত্ত উদ্বেল রইল তাতে, তারপর আবার সব স্বাভাবিক। সংসারের পারে অচিরেই হারিয়ে গেল তরঙ্গ, কোনো অভিঘাতই সৃষ্টি করতে পারল না। অদিতিও নিশ্চিন্ত, খাঁচার পাখির সঙ্গে সময় কাটছে তার। স্বামী ছেলেদের ভাবনা ভেবে দিন যাচ্ছে, সময়কে ছুঁয়ে ছুঁয়ে পার করছে সময়। অথবা সময় কাটছে না, তাতেই বা অদিতির কি এলো গেল? সময় তো আর সত্যি সত্যি নিশ্চল অনড় এক পাহাড় নয়। যেমন ভাবেই হোক সে ঠিক গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাবে, যাচ্ছেও তো। সুপ্রতিম গত সপ্তাহে 3 দিনের জন্য গৌহাটি ঘুরে এলো। এই শনি রবিবার বন্ধুদের সঙ্গে দীঘায় উইকেন্ড কাটিয়ে এলো তাতাই। পড়াশোনা নিয়ে আরো বেশি রাত জাগা শুরু হয়েছে পাপাইয়ের। এও তো অদিতির দিন কাটা। আলমারি খুলে শাড়ি বাঁধছিল অদিতি। হ্যাঙ্গারে সার সার শাড়ি ঝুলছে, সবই দামি। কাঞ্জিভারম, ঢাকাই, কালাক্ষেত্রম, বালুচুরি, বোমকাই, চান্দেরি। অদিতির পুজোর শাড়ি নিজে পছন্দ করে কেনে সুপ্রতিম, সেই বিয়ের পর থেকেই। বেশিরভাগই চড়া রঙের। ঘোরতর রঙিন না হলে সুপ্রতিমের মনে হয় বুঝি ঠকা হলো দামে। বাসন্তী রং কাঞ্জিভারমটা বার করে উল্টে পাল্টে দেখল অদিতি। না, এটা পরে যাবে না, একটু নোংরা হয়ে আছে। ছোট ননদের দেওরের বিয়েতে শেষ পড়েছিল শাড়িটা, শ্রাবণে। তারপর আর কাচানো হয়নি। এত শাড়ির কটাই বা পরা হয় অদিতির? তবু কেনা হয়, তবু ঝোলে। ঘেটে ঘেটে অদিতি এবার একটা বোমকাই সিল্ক বের করল। এই শাড়িটার রং বেশ চড়া, তুতে নীল। ছেলেরা বড় হয়েছে, এত গাঢ় রং আর পরতে ভালো লাগে না অদিতির। কিন্তু উপায় নেই। সুপ্রতিম আর অদিতির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে। আত্মীয় স্বজনের বাড়ির কোনো অনুষ্ঠানে অদিতি নিজের পছন্দ মতো শাড়ি পরতে পারে, কিন্তু সুপ্রতিমের বন্ধু বান্ধবের বাড়ি গেলে সুপ্রতিমের পছন্দের শাড়ি পরতে হবে অদিতিকে। থাক, এটাই থাক তবে। এই শাড়িটার রং তাও চোখে একটু কম লাগে। শাড়ি ব্লাউজটায় হালকা ইস্ত্রি চালাতে চালাতে তাতাইয়ের গলা পেল অদিতি। বাড়ি ফিরেই হুকুম জারি শুরু করেছে। সবিতা দি, আমাকে শিগগিরই কিছু খেতে দাও, এখনই আবার বেরোতে হবে। অদিতি দরজায় গেল। এখনই তো ঢুকলি, এই সন্ধেবেলা আবার কোথায় বেরোবি? কাজ আছে মা। কি কাজ? আছে। তাতাই হেলে দুলে নিজেদের ঘরে ঢুকছে। অদিতি পিছন পিছন এলো। তোর ব্যাপার কি বলতো? সারাদিনে তো কখনো তোকে বই খুলতে দেখি না। তাতাই সোজা বিছানায় শুয়ে পড়ল। হাতের চেটোয় মাথা রেখে ফু ফু শব্দ করছে মুখে। মাকে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কে বলেছে পড়ি না?
আমি ভোরবেলা পড়ি। বাজে কথা বলিস না, উঠিসই তো 7টার পর। তাহলে তখনই পড়ি। ফের বাজে কথা? উঠে তুই কি করিস আমি দেখি না? 1 ঘন্টা ধরে খবরের কাগজ চটকাস, তারপর টুক করে কোথায় বেরিয়ে গেলি, তারপর ফিরে এসেই হুড়দুম করে কলেজ। এর মধ্যে তুই পড়িসটা কখন? তাতাই উত্তর দিল না, চোখ বুজে রয়েছে। তাতাইটা চিরকালই এরকম, মহা ফাঁকিবাজ। জোর করে ধরে বেঁধে পড়াতে না বসলে পড়তই না। কম মার খেয়েছে অদিতির হাতে। স্কুল পালিয়ে সিনেমায় যেত, টিউটোরিয়ালে ডুব মারত। নজর না রাখলে এই বিপত্তি। অথচ আশ্চর্য, তাতাই রেজাল্ট কিন্তু খারাপ করেনি কখনো। পাপাইয়ের মতো অত ভালো না হলেও মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন। উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স ছেড়ে কমার্সে চলে গেল জেদ করে। গ্র্যাজুয়েশনটাও কি এভাবে পার হবে তাতাই? তারপর অদিতি পায়ে পায়ে ছেলের কাছে এলো। হ্যাঁ রে, তোর দাদাকে দেখেও একটু শিখতে ইচ্ছা করে না? তাতাই তরাং করে উঠে বসেছে। প্লিজ মা, কতদিন বলেছি দাদার সঙ্গে আমার তুলনা করো না। ও তো একটা বুকওয়ার্ম। পড়া, লাইব্রেরি, নোট, স্যার, এছাড়া ওর কোনো জগৎ আছে? আমি ওর মতো হতে চাই না। দুই ভাইয়ে যে আকাশ পাতাল তফাত, এই সত্যটা বহুকাল আগেই টের পেয়েছে অদিতি। শুধু পড়াশোনা কেন, কোন বিষয়েই বা দুজনের মিল। পাপাইয়ের টেবিল, বই, খাতা, জামা কাপড়, খাট, বিছানা নিখুঁত গুছানো। তাতাইয়ের সবই চূড়ান্ত এলোমেলো। আগে আগে অদিতি নিজের হাতে পরিষ্কার করত এ ঘর। এখন অদিতি ছুলেই নাকি তাতাই আর দরকারি জিনিস খুঁজে পায় না। অদিতি ছেলের খাটে বসল। কার মতো হতে চাস তুই? সবিতা পরোটা তরকারি দিয়ে গেছে, দ্রুত গিলছে তাতাই। গাল ভর্তি খাবার নিয়ে বলল, আমি আমার মতোই হতে চাই মা। দুনিয়ায় এক পিসই তাতাই থাকবে। সে তো তুমি এখনই আছো। তাতাই ঢক ঢক জল খেলো খানিকটা। তুমি আজ আমার পেছনে পড়লে কেন বলো তো? তোমার আজ একটা নিমন্ত্রণ আছে না? কথা ঘোরাস না তাতাই, জীবনের সব পরীক্ষায় স্টেজে বাজিমাত হয় না। অদিতির আঁচলে মুখ মুছে নিল তাতাই। আজ রূপ কাকুর ম্যারেজ অ্যানিভার্সারি না? বাবা সেদিন বলছিল, গেলা 25 ইয়ার্স। ছেলের কায়দায় অন্যদিন হেসে ফেলত অদিতি, আজ একটু রুক্ষই হয়ে গেল। অনেকদিন আমার হাতে কিন্তু মার খাসনি তাতাই। কোথায় টোটো করিস সারাদিন? কলেজ টলেজ যাস? তোমার খোঁচরকে পাঠিয়ে খবর নিয়ে নিও। চোখের ইশারায় দাদার খাটটা দেখালো তাতাই, হাসছে। বাবা কখন আসবে বলেছে? 6টা? বলেই তাতাই ঘড়ি দেখল একবার। এখন কিন্তু 6:45 বাজে। বাবা ঠিক 7:30টায় ঢুকবে। এখন থেকে সাজগোজে বসে না গেলে ম্যানেজ করতে পারবে না। তাতাই উঠে পড়ল, বেরোচ্ছে। অদিতিকে আমল না দিয়েই ফ্ল্যাটের দরজা অবধি গিয়েও ফিরে এলো। দুহাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তোমাদের ফ্লাওয়ার বুকে টোকে লাগবে না? টাকা দাও তো এনে দিতে পারি। থাক, যেখানে চড়তে যাচ্ছ যাও। তাতাই দাঁড়িয়েই আছে, গাল চুলকোচ্ছে। তা এমনি কিছু দাও না, খুব বেশি নয়, গোটা 50। অদিতি কঠোর চোখে ছেলের দিকে তাকালো। পরশুই 50 টাকা নিয়েছিল তাতাই, আজ আবার চাইছে। কি করছে টাকা নিয়ে? শুধু সিগারেটে তো এত টাকা লাগে না। মায়ের চোখ দেখে 2 হাত তুলে দিয়েছে তাতাই। ওকে, লাগবে না। ভুরুটা সোজা করে নাও, নইলে রূপ কাকুর বাড়িতে বাবার বদনাম হবে। তাতাই চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে বসেও তাতাইকে নিয়ে চিন্তা হচ্ছিল অদিতির। ছোট ছেলেটার বিপদের দিকে একটা স্বাভাবিক আকর্ষণ আছে।
ক্লাস 4-এ পড়ার সময় সাঁতার শেখার জন্য খুব আবদার জুড়েছিল তাতাই। দুরন্ত ছেলেকে জলে ছাড়তে অদিতি রাজি হয়নি প্রথমে। বলেছিল, তুমিও দাদার সঙ্গে ক্রিকেট প্র্যাকটিসে যাবে। হুম, সাঁতারই শিখবে সে। কদিন মার কানের কাছে ঘ্যান ঘ্যান করার পর ওইটুকু ছেলে একদিন একা একাই চলে গেছে লেকে। এমন শেয়ানা, বন্ধুকে দিয়ে খবরটা পাঠিয়েও দিয়েছে বাড়িতে। অদিতি হাঁচড় পাঁচড় করে ছুটে গিয়ে দেখে পাবলিক সুইমিং পুলে হাত পা ছুড়ছে তাতাই। জল খাচ্ছে মাঝে মাঝে। তবু মাকে দেখে কি হাসি। হিড়হিড় করে বাড়িতে নিয়ে এসে ছেলেকে খুব পিটিয়েছিল অদিতি। পরদিন ভর্তিও করে দিয়েছিল সাঁতার ক্লাবে। একবার তো এই বছর দুয়েক আগে বন্ধুর দাদার মোটরসাইকেল চালাতে গিয়ে হাত পা ফালা ফালা করে এলো। এবার কোনো বিপজ্জনক খেলায় মেতে উঠছে না তো তাতাই? বলে না, কিছুই বলে না। পাপাই তো বহুদিনই চুপচাপ, তাতাইও এড়িয়ে চলছে। আগে তাও ছেলেদের ইচ্ছে অনিচ্ছেগুলো বুঝতে পারত অদিতি। এখন ছেলেরা তার চেনা না অচেনা এই নিয়ে দ্বন্দ্ব চলে অনুক্ষণ। যদি কখনো মানুষ আবিষ্কার করতে থাকে তারই শরীরের অংশ একে একে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই বিচ্ছিন্ন অংশদের হাত পা মুখ গজাচ্ছে ধীরে ধীরে, আলাদাভাবে হেঁটে চলে বেড়াচ্ছে তারা, তখন যে ঠিক কী অনুভূতি হয়। অন্যমনস্ক মুখে সাজগোজ সারল অদিতি। খুব একটা প্রসাধন সে কোনোদিনই করে না। মুখে একটু হালকা ক্রিম কিংবা ফেস পাউডার, চোখে সামান্য কাজল, ছোট টিপ, আলতো লিপস্টিক, কিছু ছোটোখাটো গয়না, এইটুকুই। তার চেহারাটা আগে বেশ ছিপছিপে ছিল, ইদানিং মেদ জমছে শরীরে। অপারেশনের পর থেকে শরীরটা যেন একটু ভারী হয়ে গেল। তবে তার মুখ থেকে যৌবনের কমনীয়তা পুরোপুরি মুছে যায়নি। এক ঢাল কালো চুল, ফর্সা ভরাট মুখে অদিতি এখনো দীপ্তিময়ী। সুপ্রতিমের বন্ধুমহলে অদিতির রূপের খ্যাতিতে ভাটা পড়েনি এখনো। সুপ্রতিম এলো ঠিক 7:30টায়, যেন তাতাইয়ের কথা শুনেই। এসেই হাঁক ডাক শুরু করে দিল, যেমনটি এই ধরনের পার্টিতে যাওয়ার আগে সে করেই থাকে। এ কি, আমার জন্য ক্রিম কালারের পাঞ্জাবি বার করেছো কেন? এটা নয়, তসরের সেটটা দাও। দেখি দেখি, তোমার মুখটা দেখি। টিপটা একটু বড় পড়তে পারতে। আমার ইলেকট্রিক রেজারটা পাপাইয়ের ঘরে আছে বোধহয়। বসে রইলে কেন, দেখো না। ওফ, তোমার কোনো সেন্স নেই। এই পাঞ্জাবির সঙ্গে আমি ওই জ্যাকেট পরবো? আর একটু লিপস্টিক লাগিয়ে নাও, মুখটা ম্যারম্যার করছে। কেমন হয়েছে বোকেটা বললে না তো? নিউ মার্কেট থেকে করিয়ে আনলাম, 230। শালা আমাকে 300 বলছিল। বেরোনোর সময়ে মনটা খুঁতখুত করছিল অদিতির। সবিতা রান্না করে চলে গিয়েছে, বাবাই ফেরেনি। মিনিট 5-10 আরও দেখে গেলে হতো, কিন্তু সুপ্রতিম যা তারা লাগাচ্ছে, কোথাও যাওয়ার থাকলে সুপ্রতিম কখনোই সময় বাড়ি ফেরে না। কিন্তু একবার বাড়ি এলে 1 মিনিটও তর সয় না তার। অগত্যা পাশের ফ্ল্যাটে চাবি রেখেই বেরিয়ে পড়তে হলো অদিতিকে। রূপকদের বাড়ি বেশ দূর, বেহালা চৌরাস্তা পেরিয়ে। ট্যাক্সিতে প্রায় মিনিট 20 লাগে। মহাবীরতলায় এই সময়টায় ট্রাফিক জ্যাম থাকে, আর একটু বেশিও লাগতে পারে। রাত্রি গাঢ় হচ্ছে, কাল থেকে ঠান্ডাও পড়েছে বেশ। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে একটা, কামড় আছে হাওয়াটায়। মাঝ অঘ্রাণে এই হাল, শীত বোধহয় এবার জাঁকিয়ে বসবে। ট্যাক্সির একটা কাজ খানিকটা উঠিয়ে দিল অদিতি, গলায় আলতো আঁচল জোড়ালো। সুপ্রতিম সিটে হেলান দিয়ে বসে গানের কলি ভাজছে গুনগুন। অদিতি বলল, কায়দা করে জ্যাকেট না পরে গরম কিছু একটা পরতে পারতে। ছাড়ো তো, এ কি আবার ঠান্ডা নাকি? ঠান্ডা ছিল গৌহাটিতে।
ফিরবার সময় তো গরম হয়েই ফিরবো। অদিতি মুখ ফুরিয়ে নিল। তাতাইটা একটা পাতলা টি শার্ট পরে বেরিয়ে গেল। ঠান্ডা লাগে না? বাচ্চাবেলায় খুব সর্দির ধাত ছিল তাতাইয়ের। গোটা শীতটা ভুগত। সাঁতার কেটে কমেছিল অনেকটা। মাধ্যমিকের পর থেকে আর সাঁতারে যাচ্ছে না তাতাই। ভোগান্তিও শুরু হয়ে গেছে। সিগারেট কটা খায় কে জানে। আনমনে অদিতি বলল, কোনোদিন তো সংসারের দিকে দেখলে না? ছোট ছেলেটার দিকে নজর করেছ? ফুলের তোড়া পাশে রেখে সিগারেট ধরিয়েছে সুপ্রতিম। বলল, কেন, তার আবার কি হলো? হবে আবার কি? বড্ড ডোন্ট কেয়ার ভাব এসে গেছে। এই বয়সে ওরকম হয়। জোশ, নতুন পাখনা গজাচ্ছে। সুপ্রতিম টোকা দিয়ে দেশলাই কাঠি বাইরে ফেলল। অদিতি একটু ভাবল। ছেলেদের নিয়ে সুপ্রতিমের সঙ্গে সে সচরাচর আলোচনা করে না। এইটা তার নিজস্ব এলাকা। তবু আজ চুপ থাকতে পারল না। বলল, আমার তাতাইয়ের সঙ্গী সাথীদের একটুও পছন্দ নয়। ওর তো চিরকালই সব রকম বন্ধু আছে, ভালো খারাপ। দু চারটে খারাপ বন্ধু থাকা ভালো, তাতে ছেলে বিগ্রয় কম। দেখো না, বড় রোগ আটকাতে শরীরে ছোটখাটো জার্ম ঢোকাতে হয়, নইলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। সুপ্রতিম বিজ্ঞের মতো মাথা দোলাচ্ছে। দুলকি চালে বলল, আমার সব বন্ধুরাই কি ধোয়া তুলসী পাতা ছিল নাকি? সীতেশ বলে আমার একটা হেভি ইন্টিমেট বন্ধু ছিল, সে পরে গ্যাং রেপের কেসে আসামি হয়ে যায়। ওরকম বন্ধু ছিল বলে কি আমি বকে গেছি? তা নয়, তবু। অত পুতু পুতু করো না তো। সবার সঙ্গে না মিশলে ভালো খারাপ চিনবে কি করে? তাছাড়া সকলেরই কিছু না কিছু সৎ গুণ থাকে। সীতেশ কি সুন্দর কথা বলতে পারত, কাউকে কিছু বোঝাতে হলে 2 মিনিটে কনভিন্স করে ফেলতো। আমি তো ওর কাছ থেকে কথা বলার টেকনিক শিখেছি। মোদ্দা কথা হলো, যে যার কাছ থেকে যা নেয়। অদিতি অল্প বিমর্ষ হয়ে গেল। সুপ্রতিমের সঙ্গে পাপাই তাতাইকে নিয়ে যদি কখনো আলোচনা করতে যায়ও, সঙ্গে সঙ্গে যেন বিরোধী পক্ষ হয়ে যায় সুপ্রতিম। গোমরা মুখে অদিতি বলল, আমি তো বলিনি ওর সঙ্গী সাথীরা বদ। বলেছি ওদের আমার পছন্দ হয় না। কেমন যেন আপস্টার্ট, মধ্যবিত্ত ঘরের ছেলে বলে মনেই হয় না। কেমন বেনিয়া বেনিয়া ভাব। গাড়ি রয়েছে, মোটর সাইকেল রয়েছে, দামি দামি জামা কাপড় পরে। তাহলে তো ভালো খবর, ছেলে বেশ তালে বড় হয়েছে, ওস্তাদ ওস্তাদ বন্ধু জোগাড় করেছে। হুম, তালে বড়ই বটে। কি খরচের হাত হয়েছে জানো? পরশু 50 টাকা নিল, আজ আবার টাকা চায়। তাই? সিগারেটে শেষ টান দিয়ে জানলার বাইরে ছুড়ল সুপ্রতিম। মুখে হাসিটা ধরে আছে। কাল তো ছোকরা আমার কাছ থেকে 100 টাকা নিল। তুমি তো আমাকে বলনি। অদিতি রুক্ষ হলো সামান্য। বলার কি আছে, চাইলো। অদিতির মুখ দেখে হুবহু তাতাইয়ের মতো হাত তুলেছে সুপ্রতিম। ঠিক আছে, আর দেব না। অদিতি গুম হয়ে গেল। ছেলেদের এই আলগা আদর দেখানোর স্বভাবটা আগাগোড়াই আছে সুপ্রতিমের। দুই ভাই এক খাটে শোবে না, শুলেই মারামারি। দুই ছেলের জন্য আলাদা আলাদা খাট এসে গেল। তাতাই দাদার পুরনো প্যান্ট জামা পরবে না, পুরনো বই ছোবে না। অতএব সেগুলো ফেলে দাও। একই জিনিস ডবল ডবল কিনে আনো। টেবিল, চেয়ার, আলমারি, বুকশেলফ, দাদার যা আছে ভাইয়েরও অবিকল তাই আছে। একবার অদিতি পাপাইয়ের জন্য একটা বড় ওয়াটার বটল এনেছিল, তাতাইয়ের জন্য একটু ছোট। সারা দিন পা ছড়িয়ে বসে কেঁদেছিল তাতাই। অদিতি বলেছিল, যত খুশি কাঁদ, ওই ওয়াটার বটলই ব্যবহার করতে হবে তোকে। সুপ্রতিম 2 দিনের মধ্যে পাপাইয়ের মতো একটা জলের বোতল এনে দিল তাতাইকে। পাপাই অবশ্য মুখে তেমন আবদারে ছিল না কোনোদিনই, তবু তাকেও কম দিয়েছে সুপ্রতিম।
পুজোর বাজারে বেরিয়ে সব থেকে দামি পোশাকটির দিকে জুলজুল চোখে তাকিয়ে থাকতো পাপাই। নামিয়ে হাত বোলাতো, সরাসরি চাইতো না। সুপ্রতিম কিন্তু চিনে ফেলেছে সঙ্গে সঙ্গে। 500-700 কুছ পরোয়া নেই। অত দামি জিনিস কিনে দিতে গা কিসকিস করতো অদিতির। মনে হতো দুদিন বাদেই তো ছোট হয়ে যাবে। এ তো অপচয়। সুপ্রতিম নিরুত্তাপ। ফর হুম আই এম আর্নিং ম্যাডাম। ছেলেদের ভালোভাবে মানুষ করার জন্যই তো, নাকি? ট্যাক্সি অনেকটা পথ চলে গেছে। নিউ আলিপুর পেরিয়ে তারাতলার মোড় ঘুরল। রাস্তাঘাটে পথচারী কমে এসেছে, হয়তো চকিত ঠান্ডাটার জন্যই। গাড়ি ঘোড়ার ভিড় আছে, তবে তাও যেন আজ তেমন বেশি নয়। সুপ্রতিম কাঁদছিল অদিতির। কেন এরকম মুড অফ করছো? একটা আনন্দের পরিবেশে যাচ্ছি। আরে বাবা, তুমি হলে আমাদের সংসারের স্টিয়ারিং। সবাই আমরা তোমার কন্ট্রোলে থাকি। তোমার যা পছন্দ হবে না স্ট্রেট কাট বলে দাও। দেখো তোমার কথা কেউ শোনে কি না। অদিতি কিছু বলল না। বড় করে নিঃশ্বাস নিল একটা। বাতাসটা অনেকক্ষণ জমিয়ে রাখলো বুকে, ছাড়ল। হাসি ফোটানোর চেষ্টা করল মুখে। ফুটল কি? রূপকদের বাড়িটা দোতলা, নতুন, খুব বড় নয়, ছোটই, কিন্তু একদম রাস্তার ওপরই। রূপক দোতলায় ছিল। সুপ্রতিমদের ট্যাক্সির আওয়াজ পেয়ে তরতরিয়ে নেমে এসেছে নিচে। কিরে, এত দেরি করলি তোরা? আর বলিস না। সুপ্রতিম টেরচা চোখে বেমালুম দেখিয়ে দিল অদিতিকে। পালিশ চুনকামে এত টাইম লাগালো। এই শাড়ি চলবে না, ওই শাড়ি চলবে না। অদিতি কটমট করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সুপ্রতিম রূপকের হাত ধরে ঝাঁকাচ্ছে। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শালা, একসঙ্গে 25টা বছর পার করে দিলি মাইরি। অদিতির বাড়িয়ে দেওয়া ফুলের তোড়া গদার মতো হাতে ঝুলিয়ে নিল রূপক। গর্বিত মুখে বলল, অফকোর্স, আশা করছি আরও 25টা বছর কাটাতে পারবো। দ্যাটস দ্য স্পিরিট। বন্ধুর কাঁধে জোর চাপড় মারল সুপ্রতিম। মালটাল কি আছে রে? যা চাস, হুইস্কি, রাম, জিন, ভডকা, ব্র্যান্ডি, শ্যাম্পেনও ছিল একটা, ফ্রেঞ্চ। তোরা দেরি করলি, শেষ হয়ে গেল। কুছ পরোয়া নেই। কে কে এসেছে? সব্বাই। সৌমেন, তথাগত, অনিরুদ্ধ। শুধু দীপকটা আসতে পারল না। ওর এমন একটা বিশ্রী ফ্যাচাং চলছে। বলতে বলতে আজকের দিনের জন্য ধুতি পাঞ্জাবি পরে নিপাট বাঙালি সেজে থাকা রূপক ঘুরল অদিতির দিকে। এই, তুমি ভেতরে যাও না। সীমারা সবাই তোমার জন্য ওয়েট করছে। পার্টি বহুক্ষণ শুরু হয়েছে। বিয়ের রজত জয়ন্তী বলে কথা। উৎসবটা বেশ ঘটা করেই করেছে রূপক। বন্ধু বান্ধব ছাড়া রূপকের আত্মীয় স্বজনও রয়েছে কিছু। শালা শালি, ভাই, ভাইয়ের বউ, বোন, ভগ্নিপতি। দোতলার ছোট হলঘর ফুল আর রাংতায় মোড়া। ঘরে হালকা সবজেটে আলো। দুটো পেল্লাই অ্যাম্প্লিফায়ারে দ্রুত লয়ে ইংরেজি বাজনা পাচ্ছে। হলঘরের একদিকে কাজ ঘেরা ব্যালকনি, আজকের পানশালা। রূপকের দুই মেয়েও দৌড়ে দৌড়ে পানীয়ের গ্লাস ধরিয়ে দিচ্ছে অভ্যাগতদের। পান চলছে, নাচ চলছে, তালে বেতালে। শাড়ি, সালোয়ার, জিন্স, ধুতি, কুর্তা পাজামা সবই আজ নাচ পোশাক। অদিতি হলঘরে বসেছিল সুপ্রতিমের বন্ধুর বউদের সঙ্গে। কস্তুরী, সুদীপা, গোপা, প্রণতি। সীমা ভারী শরীর নিয়ে প্রজাপতির মতো উড়ে আসছে মাঝে মাঝে, আবার উধাও হয়ে যাচ্ছে অন্য নিমন্ত্রিতদের ভিড়ে। সে আজ সেজেছেও খুব। দারুণ জমকালো সাদা বেনারসি, মাথায় ফুলের মালা, গা ভর্তি গয়না। তবু যেন সীমার চোখে কিসের যেন একটা ক্লান্তি দেখতে পাচ্ছিল অদিতি। আজকের ধকলের ক্লান্তি, না বয়সের? এসব পার্টিতে কারোর কোনো পৃথক কথা থাকে না। এক ধরনের কথাই গোল হয়ে ঘুরতে থাকে। তার থেকেই ফুলকি ছিটে হঠাৎ হঠাৎ হাসির ফোয়ারা ওঠে।
কখনো বা তার নেহাতি বিশ্রামভা লাভ হয়ে যায়। সোমেনের বউ কস্তুরী আর তথাগতর বউ সুদীপা দুজনেই ভালো চাকরি করে। এসব আসরে চাকুরে বউদের কথা একটু বেশি মনোযোগ দিয়ে শোনে অন্য বউরা। প্রায় একই কথাই বলে তারাও। সেই শাড়ি গয়না, সিনেমা, পরচর্চা, সেই স্বামী ছেলে মেয়ে সংসার, কাজের লোক শাশুড়ি যা। তবু শোনে। প্রায় সকলের হাতে গ্লাস ঘোরে। সাধ্যমতো নাচেও কেউ কেউ। রেওয়াজ। অদিতিও ওই সবই করছিল, শুধু পানটাই খুব সীমিত তার। কোনো ছুতমার্গের জন্য নয়। অ্যালকোহল পেটে গেলেই মাথা ধরা আর অম্বলের রোগটা তার চাগিয়ে ওঠে। এই ধরনের জমায়েত মন্দ লাগে না তার, কিন্তু কিছুতেই যেন তেমন উচ্ছল হতে পারে না। সোনা দেখাতেই তার সুখ বেশি, ডুবে যাওয়াতে নয়। স্বভাব। সুপ্রতিম কিন্তু পার্টিতে এলেই টকবকে ঘোরা। একদমে গ্লাস নিঃশেষ করে দেরিতে আসা পুষিয়ে নেয়। ৩-৪ পেগ গিলেই সে প্রস্ফুটিত হতে শুরু করে। উচ্চৈঃস্বরে বকে, প্রবল বিক্রমে হাত পা ছুড়ে নাচে, অট্টহাসিতে ফেটে পড়ে অকারণে। কোনো কোনো দিন গানও শুরু করে। তার কণ্ঠটি যেমন বিশ্রদ্ধ বেসুরে, গানের কলিও তেমনি ভুলভাল। পার্টিতে সবই গা সওয়া। অনেকেই সুপ্রতিমকে তাতিয়ে দিয়ে মজা লোটে খুব। অদিতি আজ অত দূর গড়াতে দিল না। ঠেলে ঠুলে ১১টার আগেই তুলে ফেলল সুপ্রতিমকে। ট্যাক্সি পাওয়া যাবে না এই অজুহাতে। ফিরছে অদিতিরা। সুপ্রতিম সিটে মাথা দিয়ে গড়িয়ে আছে। হঠাৎ বলল, আজ পার্টিটা তেমন জমলো না। অদিতি ঠাট্টা ছুড়ল, কেন? বেশ তো শুরু করেছিলে। জন জানি জনার্দন, রাম পাম পাম রাম পাম পাম। ড্রিঙ্ক করলে ওরকম হয়ে যাও কেন? সুপ্রতিম সোজা হয়ে বসল। তুমি তো জানোই সুপ্রতিম মজুমদারকে মদ কখনো মাতাল করতে পারে না। ওটা তো একটু ধুমকির ভান, একটু রিলিজ করা। বন্ধু বান্ধবদের পার্টিতেও যদি নিজেকে খুলতে না পারি, কোথায় খুলবো বলো তো? বয়স হচ্ছে, এটা তো খেয়াল রাখবে। বয়স? বয়স তো একটা মেন্টাল ফিক্সেশন। বয়স টয়স বলে কিচ্ছু নেই। চঞ্চল বাতাস উঠেছে একটা। অদিতির কাজটা এবার সুপ্রতিমই তুলে দিল। ৩-৪টে কাঠি নষ্ট করে সিগারেট ধরালো একটা। গম্ভীর মুখে বলল, বয়স যদি ফ্যাক্টরি হবে তবে দীপকের ইনসিডেন্টটা হয়। অ্যাট দিস এজ দে আর রানিং ফর সেপারেশন। শর্মিলা নাকি একটা ৩০ বছরের ছেলের প্রেমে পড়েছে। অদিতি মাথা রাখল সিটে। আমি তো উল্টো শুনলাম, দীপকদাই নাকি একটা বুড়ির সঙ্গে লটঘট চালাচ্ছে। সুপ্রতিম একটু চুপ করে রইল। তারপর হা হা হেসে উঠে বলল, হতেও পারে। লেট দেম গো টু হেল, কাম টু দ্য পয়েন্ট। আমরাও কিন্তু ২৫-এর দিকে এগোচ্ছি, মনে আছে? অদিতি শুধরে নিল। ২৫ নয় স্যার, সামনের জুলাইতে ২৪ হবে। কথা কেটো না। এই জুলাই না সই, সামনের জুলাইতে তো হবেই। তুড়ি মেরে হাই তাড়ালো সুপ্রতিম। রূপক কি করেছে? আমি এর থেকে অনেক গর্জাস ফাংশন করব। মালা বদল টদল তো হবেই। ভাবছি একটা নহবতখানা বসিয়ে দেব। সকাল থেকে পেঁ পোঁ সানাই বাজাবে। ছি, তোমার কি লজ্জা শরম নেই? কত বড় বড় ছেলে। আরে, ওরা তো হোস্ট হবে, প্রধান নিমন্ত্রণকর্তা। বাপের বিয়ে কাকে বলে দেখুক ছেলেরা। নিজের বিয়েটা আমার কন্ট্রোলে ছিল না। এই সেরিমনিটা পুরো আমার গ্রিপে থাকবে। অদিতি হেসে ফেলল। সব ব্যাপার নিয়ে তোমার ফাজলামি করাটা আর গেল না। ফাজলামি নয়, আমি সিরিয়াস। সুপ্রতিম আচমকা ঘুরে বসল। চোখ ছোট করে দেখছে অদিতিকে। ঘাড় নেড়ে বলল, এই যে ২৫ বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম, এটা কি কম কথা? বিয়ে চাইলে অনেকবার হতে পারে।
কিন্তু বিয়ের 25 বছর জীবনের একটা মাইলস্টোন। এই 25 বছরে কনজুগাল লাইফে কি কি অ্যাচিভ করেছি তার একটা ডেমনস্ট্রেশন করব না? অদিতি আর হাসল না। অ্যাচিভ শব্দটা হঠাৎই ঘণ্টা ধ্বনির মতো বেজে উঠেছে বুকে। এই 25 বছরে অদিতি কি অর্জন করেছে? স্বামী, পুত্র, সংসার, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা? নাকি একটু একটু করে একা হয়ে যাওয়া, এক ভাঙা ভাঙা নিঃসঙ্গতা? কি? অধ্যায় 4। অলোকেশ বাস থেকে পিছলে পড়ে পা ভেঙেছে। প্লাস্টার করে শুয়ে আছে বিছানায়। ভাইজির ফোন পেয়ে দুপুরবেলা আমহা স্ট্রিটের বাড়িতে গেল অদিতি দাদাকে দেখতে। বাপের বাড়িতে অদিতির আজকাল আর তেমন আসা হয় না। মা যতদিন ছিলেন এই বাড়ির সঙ্গে গ্রন্থিটা অনেক মোটা ছিল। রোজ না হলেও সপ্তাহে এক আধবার তো আসতই। 4 বছর আগে মা মারা গেলেন। তারপর থেকে গ্রন্থি ক্রমশ কৃশ থেকে কৃশতর। বিজয়া, ভাইফোঁটা, ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান এরাই এখন সম্পর্কে সুতো। দাদা বৌদিও সেভাবে আসা যাওয়া করে কই। একমাত্র দাদার মেয়েটাই যা যোগসূত্র। তুলতুলি যাদবপুরে এমএ পড়ছে। এখনো সে মাঝে মাঝে চলে আসে পিসির কাছে। অদিতি একটা মোড়া টেনে দাদার সামনে বসল। কিরে, পড়লি কি করে? অলোকেশ মনমরা হয়ে শুয়েছিল। বোনকে দেখে মুখটা উজ্জ্বল হয়েছে। বলল, আর বলিস না, ভাবলাম লাফ দিয়ে পাদানিটা পেয়ে যাব, পাটা কিছুতেই উঠল না। হাত দিয়ে দিয়ে দাদার ডান হাঁটুর প্লাস্টারটা নিরীক্ষণ করল অদিতি। একদম ভেঙেই গেছে না মুচকেছে? না, ডিসলোকেশন, সেট হয়ে যাবে, শুধু 1.5-2 মাস শুয়ে থাকতে হবে, এই যা। তোর ডান হাঁটুটাও কমজোরি হয়ে গেল রে দাদা। বা পায়ের কথাটা তোর মনে আছে? নেই আবার? পিঙ্কাদা ন্যাড়াদার কাঁধে ভর দিয়ে কোকাতে কোকাতে মাঠ থেকে ফিরলি তুই। ফিরেই কান্না। এই সিজনটা আমার আর খেলা হবে না। সারা রাত মা জেগে রইল। চুন হলুদ বাটা গরম করে লাগাচ্ছে বারবার। বাবা গজগজ করছে, কেন এই খেলতে যাওয়া, কেন এই খেলতে যাওয়া? হ্যাঁ, আমি যখন হাসপাতাল থেকে প্লাস্টার করে ফিরলাম তুই তো দরজায় দাঁড়িয়ে খুব হাততালি দিয়েছিলি। খোড়া ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে হাঁড়ি খেয়েছিস, কে ভেঙেছে ঠ্যাং। অলোকেশের কথা বলার ভঙ্গিতে ঘর শুদ্ধ লোক হাসছে। অদিতির বৌদি, ভাইপো, ভাইজি সব্বাই। অদিতিও হাসছিল। তবু মনের মধ্যে কোথায় যেন একটা চাপা বিষণ্ণতাও উকি মারছিল মাঝে মাঝে। এই বাড়িতে এলেই ইদানিং এমনটা হয়। প্রাচীন বাড়িটার এখন আর কোনো ছিঁড়িছাদ নেই। মোটা মোটা দেওয়াল স্যাঁতস্যাঁতে, নোনা ধরা। তবু যেন এই অনুজ্জ্বল বাড়িটাতে পা রাখলেই বহুকাল আগে হারিয়ে যাওয়া কৈশোর কোমর জড়িয়ে ধরে আজকাল। অদিতির আঁচল ধরে টানতে থাকে, সামান্যতম অছিলায়, কারণে অকারণে। কেন এমন হয়? বয়স? মার না থাকা? নাকি অদিতি বিয়ের পর থেকে আষ্টে পৃষ্ঠে সংসারে জড়িয়ে গিয়েছিল বলে পিছন ফিরে তাকানো হয়নি বহুকাল? অথবা দাদার সঙ্গে সম্পর্কটা চিড় খেয়ে যাওয়া? বড় তুচ্ছ কারণে দাদার সঙ্গে সম্পর্কটা ঢিলে হয়ে গেল অদিতির। মা মারা যাওয়ার পর অদিতিকে দিয়ে গোটা কত কাগজে সই করে নিয়েছিল দাদা। কোন কাগজ, কিসের কাগজ অদিতি পড়েই দেখেনি। দাদা বলল সই করতে, এই না যথেষ্ট? পরে জানল দাদা না দাবিপত্রেই সই করে নিয়েছে। অদিতি নাকি স্বেচ্ছায় আমহা স্ট্রিটের বাড়ির অধিকার ছেড়ে দিল দাদাকে। শুনি সুপ্রতিমের কি বকুনি। তুমি বাড়ির ভাগ নাও না না নাও, তোমাকে একবার অফার করবে না দাদা? নিদেন পক্ষে কোন কাগজে সই করাচ্ছে সেটাও বোনকে বলে নেবে না? তোমারও বলিহারি, লেখাপড়া শিখেছ, দুমদাম না দেখে সই মেরে দিলে। অদিতির মনেও খোঁচা মেরেছিল কথাটা।
দাদা সরকারি অফিসের সামান্য চাকুরে, লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে ঢুকেছিল, এখন বড়বাবু। অদিতির মতো তেমন সচ্ছল অবস্থা তার নয়। ছেলের এখনো চাকরি হয়নি, মেয়ের বিয়ে দিতে হবে। এমন দাদার কাছ থেকে কি বাড়ির ভাগ চাইতো অদিতি? কখনোই না। কিন্তু অমন চুপি চুপি সই করিয়ে নিয়ে গেল কেন? পরে আর একটা কাগজ সই করাতে এলো দাদা, মার ফিক্সড ডিপোজিট সংক্রান্ত। অদিতি সেদিন ছেড়ে কথা বলেনি, সোজা বলে দিল, আমাকে কি এটার ভাগ ছেড়ে দিতে হবে? ক্ষণকালের জন্য দাদা বিমূঢ়, আমতা আমতা করে বলল, সামান্য তো করা টাকা, মাত্র 10,000, তুই এর ভাগ নিবি খুকু? তেতো মুখে অদিতি বলেছিল, 10,000 টাকাটা কোনো কথা না রে দাদা। আমি যদি তোর বোন না হয়ে ভাই হতাম, তাহলে কি তুই আমাকে এভাবে না কিছু জানিয়ে ঝপঝপ করে সব কাগজে সই করে নিতে পারতিস? দাদার মুখ ফ্যাকাশে। অত কথার কি আছে, এ টাকার ভাগ আমি তোকে দিয়ে দেব। বৌদি তখন দাদার পাশেই বসে। ফস করে বৌদি বলে উঠল, তুমি সম্পত্তির ভাগ চাও? সেটা আগে বলে দিলেই পারতে। আমাদের ধারণা ছিল তোমার এত আছে, তুমি হয়তো নেবে না। অদিতি সেদিন কিছুতেই দাদা বৌদিকে বোঝাতে পারেনি ভাগ নেওয়াটা বড় কথা নয়। অদিতির যে একটা অধিকার আছে সেটাকে অবজ্ঞা করাটা অন্যায়, বোনকে অসম্মান করা। টাকাটাও অদিতি নেয়নি, কিন্তু ওই কথাটুকুই মনে লেগে গেল দাদা বৌদির। মার বাৎসরিকের আগে পর্যন্ত অদিতির বাড়ির ছায়া মারালো না। কালে কালে ক্ষোভ থিতিয়ে এলো, তবে সম্পর্ক আর নিখুঁতভাবে জোড়া লাগলো না। কোথায় যেন সরু ফাঁক রয়েই গেল একটা। মা বাবা না থাকলেই কি ভাই বোনের সম্পর্কে অদৃশ্য ঘুণ পোকারা এসে বাসা বাঁধে? ছোটবেলার সমস্ত টান, ভালোবাসা, খুনসুটি, মন কেমন করাগুলো নিরর্থক হয়ে যায়? নাকি কিছু থেকেই যায় ছেঁড়া ছেঁড়া স্মৃতি হয়ে, যেমনটা আজ বলেছে দাদা? 53 বছরের দাদা আর 45 বছরের বোন শৈশব সেচে মণিমুক্ত কুড়োচ্ছে। চা মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে বৌদি। তুলতুলি রুন্টু টিকা টিপ্পনি কাটছে বাবা পিসিকে নিয়ে। এক অসহ্য সুখের পারিবারিক দৃশ্য। এর মধ্যেও কাটা থাকে। শীত শহরের দখল নিয়ে নিয়েছে। শেষ দুপুরেই ঠান্ডা বেশ কড়া। আমহা স্ট্রিটের এই বাড়িটা পিছনের প্লটের বাড়ি, প্রায় বদ্ধ, আলো বাতাসহীন। দেওয়াল থেকেও যেন হিমকণা বিচ্ছুরিত হয় এখানে। অদিতি শালটা ভালো করে জড়িয়ে নিল, হুস হুস চুমুক দিচ্ছে চায়। বৌদিকে বলল, তুলতুলির আরো কোনো সম্বন্ধ এলো? এসেছিল, ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে, জুনিয়র অফিসার। তোমার ভাইজির পছন্দ হলো না। কেন? দেখতে ভালো নয় বুঝি? জানি না বাবু, তোমার ভাইজিকে জিজ্ঞেস করো। মেয়ে মানুষের অত নাক উঁচু হলে চলে? সে ভীষণ বেটে গো পিসি। তুলতুলি মুখ বেঁকালো। গায়ের রংটাও জানা পিচ রাস্তা। তুমি কি এমন অপসরী? শিবানীও ঝেঁঝে উঠেছে। সম্বন্ধটা অনেক দূর এগিয়েছিল গো। তোমার ভাইজিকে ওদের খুব পছন্দ ছিল। তুলতুলি হাউমাউ করে উঠল। বলেই হলো, আমার কোনো মতামত নেই? আমি তো বলেই দিয়েছি আমার জন্য ছেলে দেখতে হবে না। আগে একটা চাকরি বাকরি পাই, তারপর দেখা যাবে। আসল কথা হলো বাবা মার পছন্দে মন উঠবে না, নিজে পছন্দ করে বিয়ে করবে। সেটাই তো ভালো, তোমাদের পরে দুষতে পারবে না। অদিতি হেসে ভ্রু নাচালো। তুলতুলিকে বলল, হ্যাঁ রে, ঠিক করা আছে নাকি? রুন্টু অনেকক্ষণ চুপচাপ শুনছিল, এবার আর ফুট না কেটে পারল না। বলল, ওদের যাদবপুর তো বৃন্দাবন, না ঠিক থাকাটাই আশ্চর্য। অদিতি ঠোঁট টিপল। বৃন্দাবন না নবদ্বীপ রে? তাতাই তো বলে ওখানে নাকি চোখে চোখ মিললেই কণ্ঠী বদল হয়ে যায়। সত্যি?
বলেছে এ কথা? তুলতুলের গোলগাল মিষ্টি মিষ্টি মুখে রাগের ছল। আমি যাই, নেক্সট দিন গিয়ে ওর কান মুলে দেব। অলোকেশও মিটিমিটি হাসছে। এই ধরনের আলোচনাতে একটু অস্বস্তিও বোধ করছে যেন। পা সামলে বিছানায় উঠে বসল। এই খুকু, পাপাইয়ের পার্ট 2 প্রিপারেশন কেমন চলছে রে? বলছে তো হচ্ছে মোটামুটি। তুলতুলি বলল, পাপাইয়ের ওই রকমই কথা, রেজাল্ট বেরোলে দেখা যাবে ফাটিয়ে দিয়েছে। অলোকেশ বলল, বিএসসি পাশ করে কি করবে কিছু ঠিক করেছে? এমএসসি পড়বে, রিসার্চে জয়েন করবে। ওর তো লেখাপড়ার লাইনেই ইন্টারেস্ট, মনে হয় প্রফেসরি টফেসরের দিকেই যাবে। ওকে সিভিল সার্ভিসে বসো না। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো আইএএস আইপিএস নেই। ভাগ্নেকে দেখে আমরাও একটু বুক ফোলাই। অদিতির মনেও সেরকমই একটা সূক্ষ্ম বাসনা ছিল। ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, বিশাল কোয়ার্টার পাবে। অদিতি গিয়ে অবরে সবরে থেকে আসবে সেখানে। ছেলের জিপে চড়ে বেড়াবে এদিক সেদিক। দেখা যাক কি হয়। রন্টু বলল, পাপাইটা বড় লাজুক। ও কড়া অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে না। এই ব্যাপারে তাতাই একদম ফিট। শিবানী হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তোমার কপালটা খুব ভালো, দুটো ছেলের দুটোই রত্ন। রন্টুটার যে কি হবে। রন্টু পলকে গম্ভীর। তুলতুলি ধমকালো মাকে। আহ মা, থামো তো, আমি কি রোজগার করি না? অদিতি আর চোখে দাদাকে দেখছিল। পরিবেশটা কেমন কেটে কেটে যাচ্ছে। এককালে পাউরুটি আলুর দম খেয়ে ফুটবল মাঠে খেপ খেলে বেড়ানো ধাট্টা কাট্টা দাদা এখন কেমন বসে আছে জবুথবু, নিষ্পলক, আনমনা। কপালে বুঝি ভাঁজও এসে গেছে এলোমেলো, হয়তো রন্টুর ভাবনাতেই। খুব আশা ছিল অদিতির, দাদা হয়তো রন্টুর চাকরির জন্য বলবে সুপ্রতিমকে। বিকম করে 4 বছর বসে আছে রন্টু। ঠিক বসে নেই, প্রচুর টিউশনি করে নিচু ক্লাসের। একটা ছোটোখাটো কম্পিউটার কোর্সও করেছিল। রেজাল্ট খুব ভালো নয়, তবে দাদা একবার মুখ ফুটে সুপ্রতিমকে বললে একটা হিললে হয়তো হয়ে যেত। প্রায় সেলসের লাইনে নতুন নতুন ছেলে নেয় সুপ্রতিমরা। চারদিকে নিজেরও বহু জানাশোনা সুপ্রতিমের। এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এই পার্টি ওই পার্টি। সুপ্রতিম তেমন গড়িমসি করলে অদিতিও চাপ দিতে পারত তখন। দাদা বলে না, বলবেও না। বোনের ওপর অভিমান, না বোনের কাছে আর ছোট করে দেখাতে চায় না নিজেকে, নাকি আশা করে অদিতি সুপ্রতিমই যেছে। রন্টুটাও পিসির বাড়ি যাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। হীনমন্যতা। এ কথা সে কথার পর উঠল অদিতি। বেরোনোর আগে জোর জোর নিঃশ্বাস টানল কয়েকবার। কেমন একটা ভ্যাপসাটে গন্ধ, কোনো মতে সুঘ্রাণ বলা যায় না, তবু শুকল প্রাণ ভরে। কি যেন মিশে আছে বাতাসটায়। হলুদ শৈশব, গোলাপি কিশোর, নীলচে যৌবন, কি যেন। অধিকার চলে যাবার পর থেকেই কি গন্ধটা বেশি করে নাকে এসে লাগে অদিতির? রাস্তায় নেমে অদিতি বাসে উঠল না। শেষ বিকেলে শীত মাখানো নরম রোদ্দুর মারিয়ে হেঁটে এলো শিয়ালদায়। ট্রেনে ফিরবে। স্টেশনে ঢোকার আগে বাড়ির জন্য কিছু ফল কিনল অদিতি। সুপ্রতিমের জন্য আঙুর, পাপাইয়ের জন্য কমলালেবু, তাতাইয়ের জন্য নাশপাতি। অফিস ফেরত যাত্রীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যখন ঢাকুরিয়া স্টেশন নামল, তখন অন্ধকার গা বিছিয়েছে চতুর্দিকে। বাড়ি ফিরেই অদিতি চমকে গেল। আবার হেমেন মামা এসেছে। সোফায় বসে দিব্যি গল্প করছে পাপাইয়ের সঙ্গে। পরনে সেই একই পোশাক, শুধু সুতির চাদর পাল্টে সাদা এক শাল এসেছে গায়ে। অদিতি কথা বলার আগেই হেমেন গৃহকর্তার ভঙ্গিতে 2 হাত ছড়িয়েছেন দুদিকে। সুস্বাগতম। দুপুর থেকে বুড়বুড়ি কেটে চলা চোরা বিস্বাদের বুদবুদ নিমেষে উধাও।
অকৃত্রিম খুশিতে হাসল অদিতি। আপনি? কতক্ষণ? ঘড়ির হিসেব বলবো না সময়ের হিসেবে? সেটা কিরকম? খুবই সরল। ঘড়ি ধরে বললে আমি ঠিক 50 মিনিট হলো এসেছি। সময়ের হিসেব করলে এইমাত্র। তোমার ছেলের সঙ্গে গল্প করতে করতে কি করে যে সময়টা চলে গেল। অদিতি পাপাইয়ের দিকে তাকালো। কিরে, দাদুকে চাটা খাইয়েছিস? এবারও আগেই হেমেনের উত্তর। শুধু চা নয়, আরও অনেক কিছু খাইয়েছে। পেস্ট্রি, পটেটো চিপস। তোমার ছেলে আপ্যায়নে কোনো ত্রুটিই রাখেনি। সবিতা রান্না করতে এসে গেছে। ডাইনিং টেবিলের বড় কাচের পাত্রে ফলগুলো রেখে সোফায় বসলো অদিতি। ছেলেকে জিজ্ঞেস করলো, তাতাই ফেরেনি? না তো। পাপাই উঠে গেছে। তুমি এবার কথা বলো মা, আমাকে একটু সৌনকদের বাড়ি যেতে হবে। হেমেন হা হা করে উঠলেন। আর তোমার সঙ্গে আলোচনাটা তো শেষ হলো না। বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোথায় বিরোধ, সে ব্যাপারে একটা ফয়সালা হওয়া দরকার। হবে একদিন, আজ আসি। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়েই ঘরে ঢুকে গেল পাপাই। পুলওভার চড়িয়ে বেরিয়েও গেল মুহূর্তে। অদিতি দরজা বন্ধ করে এসে তরল অভিযোগের সুরে বলল, বলেছিলেন শিগগিরই আসবেন, একদিনে আপনার সময় হলো? 1 মাস পর? আমি কি আর বসে আছি রে ভাই? বলতে বলতে পাশে পড়ে থাকা প্লাস্টিকের থলি থেকে একটা চটি মতন বই বার করে এগিয়ে দিলেন হেমেন। বললেন, আমার পত্রিকাটা দেখো, লেটেস্ট ইস্যু। এর পিছনে কদিন যা খাটুনি গেল। অদিতি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল কাগজটাকে। 90-100 পাতার বই। কবিতা, গল্প, প্রবন্ধ সবই আছে। বেশ কয়েকজন কবির নাম তো রীতিমতো পরিচিত। ছাপা কাগজ, বাধাই সবই ঝকঝকে, পরিপাটি। তুলট কাগজের মলাট। মলাটে কোনো ছবি নেই, শুধু কাগজটার নাম পাতা জুড়ে ছড়িয়ে আছে ঢেউয়ের মতো। বহতা। সম্পাদকের নামও গাঢ় নীল রঙে জলজল। হেমেন্দ্র নারায়ণ মল্লিক। অদিতি জিজ্ঞেস করল, আপনি এই কাগজটার কথাই বলছিলেন? হেমেন কেমনভাবে যেন তাকালেন অদিতির দিকে। বললেন, কাগজ নয়, পত্রিকা বলো। হ্যাঁ হ্যাঁ, পত্রিকা। অদিতি অপ্রস্তুতভাবে হাসল। আপনি একাই পত্রিকাটা বের করেছেন? হেমেন শব্দ করে হেসে উঠলেন। দরাজ গলায় বললেন, জীবনে দোকা পেলাম না, পত্রিকায় দোকা পাবো কোত্থেকে? তবে হ্যাঁ, আলিপুরদুয়ারে আমার দুজন সহযোগী ছিল, 2 ছোকরা, আমারই ছাত্র। আগের দিন অত শত গা করেনি অদিতি। আজ একটু নড়ে চড়ে বসল। বলল, এ তো অনেক খরচের ব্যাপার হেমেন মামা, আপনি একা একা। আরে বাবা, রিটায়ারমেন্টের পর কিছু তো টাকা পেয়েছি, সে টাকা কি আমি যক্ষের মতো বসে বসে আগলাবো? পুরনো বন্ধু বান্ধব কিছু আছে, তারা কয়েকটা বিজ্ঞাপনের ব্যবস্থা করে দিল। গভর্নমেন্টের বিজ্ঞাপনও আসতে শুরু করেছে। এবার রেজিস্ট্রেশন নম্বরটা এসে গেলে কোনো প্রবলেম হবে না, বুঝেছ? অদিতির ঠিক ঠিক মাথায় ঢুকছিল না কথাগুলো। নিয়ম রাখার মতো করে বলল, ভালোই করেছেন। মানুষকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে। চা খাবেন আবার? বলো। ঠান্ডার দিনে চাটা ভালোই লাগে, তবে আলিপুরদুয়ারের তুলনায় এখানকার শীত কিছুই না। সে হচ্ছে বাঘে কাঁপানো ঠান্ডা। অদিতি চেঁচিয়ে চাপ করতে বলল সবিতাকে। হেমেন মামা আলিপুরদুয়ারের শীতের গল্প শোনাচ্ছে। কবে নাকি একটা বাঘ ডুয়ার্সের জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল, সোজা ঢুকে গিয়েছিল কার কাঠের বাড়িতে। বাড়িওয়ালার গা থেকে নাকি কম্বল খুলে নিয়েছিল বাঘটা। বলার ভঙ্গি এত সরস যে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল অদিতির। আগের দিন মানুষটা যেন সংকুচিত ছিল সামান্য, আজ কত স্বচ্ছন্দ, খোলামেলা।
হেমেন মামা অনেক বদলে গেছে। অদিতিদের আমহা স্ট্রিটের বাড়িতে যখন আসতো তখন কত গম্ভীর ধরনের ছিল। ঠিক যেন গম্ভীরও নয়, মিতবাক, শান্ত এক সৌম্য পুরুষ। হাসতো কিন্তু মাপা হাসি। হঠাৎ কথা থামিয়ে হেমেন বললেন, কই, যে জন্য এসেছি সেটা দাও। অদিতি হোঁচট খেল। কি বলুন তো? গল্পটা নিয়ে এসো, পড়ে দেখি। অদিতি আকাশ থেকে পড়ল। গল্প? আমি? হেমেনও যেন ভীষণ অবাক। কেন, আগের দিন তোমাকে আমি বলে গেলাম না একটা গল্প লিখে রাখতে আমার পত্রিকার জন্য? অদিতি সলজ্জভাবে বলল, বলেছিলেন, তবে কি তবে? লেখাজোকা আর আমাকে দিয়ে হবে না, কবেই ওসব ছেড়ে দিয়েছি। হেমেনের মুখমণ্ডল পলকে বদলে গেল যেন। গোমরা মুখে বললেন, আগের দিনও তুমি এই কথাই বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। তুমি কি চেষ্টা করে দেখেছো? না, তা করিনি। কেন করনি? সময় পাওনি? অদিতি সরাসরি মিথ্যে বলতে পারল না। বলল, তাও ঠিক নয়, এমনি হয়ে ওঠেনি। হেমেন আর কথা বাড়ালেন না, চুপ করে বসে আছেন। চোখ থেকে চশমা নামিয়ে অনেকক্ষণ ধরে মুছলেন কাজ দুটোকে। তারপর প্রায় স্বগক্তির মতো বললেন, সবার সব ক্ষমতা থাকে না অদিতি। আবার প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা থাকে, গুণ থাকে। সেই গুণটার বিকাশ ঘটতে না দেওয়ার মানে হলো নিজের জীবনকে নিজেই অপমান করা। এ এক ধরনের আত্মহত্যা। তোমার মধ্যে কিন্তু গুণটা ছিল। অদিতির অস্বস্তি হচ্ছিল, আবার যেন ভালো লাগছিল শুনতে। মৃদু স্বরে বলল, সে যখন ছিল তখন ছিল। এই 23 বছর ধরে ঘানি টানতে টানতে ছেলে মেয়েদের মানুষ করতে করতে মেয়েদের অনেক কিছুই ভুলে যেতে হয় হেমেন মামা। আপনি তো ঠিক সংসারী নন, আপনি বুঝবেন না। ওগুলো তোমার অজুহাত। তোমরা মেয়েরা এই ধরনের কথা বলে নিজেদেরই সান্ত্বনা দিতে ভালোবাসো। লেম এক্সকিউজ। যে রাধে সে কি চুল বাঁধে না? হেমেন রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন। তোমার একটা গল্প পড়েছিলাম, আজও মনে আছে। বোধহয় তোমার কোনো কলেজের ম্যাগাজিনে বেরিয়েছিল। একটা মেয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে কুয়াশার সামনে দাঁড়িয়ে থাকতো। চাপ চাপ কুয়াশা। যত সে কুয়াশার মধ্যে ঢুকে পড়ে ততই সে নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকে। নদী, পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, ঝর্ণা। যেই কুয়াশাটা মিলিয়ে যায় অমনি দেখে তার সামনে কিছুটি নেই। মনে আছে গল্পটা? নিস্তরঙ্গ পুকুরের তলদেশে পড়ে থাকা ছোট্ট ঢিলের কুচিটা যেন উঠে আসছে। অদিতি খুব ধীরে মাথা নাড়ল। হুম, মনে আছে। গল্পটার নামও ছিল কুয়াশা। ওরকম একটা গল্প লেখার পরও তুমি বলতে চাও তুমি আর লিখতে পারবে না? তোমার কি মনে কোনো কথা জমে নেই? তোমার কি নিজেকে প্রকাশ করতে ইচ্ছে করে না? হাতের কাছে কলম আছে, কাগজ আছে, বসে যাও। চেষ্টা করে দেখো না হয় কি না। এখন তো তোমার সময় আছে। ছেলেটা বড় হয়ে গেছে, সংসারের ঘানি টানার অজুহাত এখন আর তোমার খাটে না অদিতি। অদিতি হেসে ফেলল। "হুঁ, তা খাটে না, তবে বয়সও তো একটা ফ্যাক্টর, সেটা তো মানবেন। এই বুড়ো বয়সে ওসব আর আসে? না চেষ্টা করলে তুমি জানবে কি করে? হ্যাঁ, এজ একটু ম্যাটার করে বটেই। মনের ওপর পলি পড়ে গেছে। অভ্যাস করে চর্চা করে সেটাকে সরাতে হবে। বাট দ্য থিং ইজ দেয়ার। সবিতা চা এনেছে। ঘুরে ঘুরে দেখছে উত্তেজিত বৃদ্ধকে। অদিতিকে বলল, আমি কি চলে যাব বৌদি? আমার কিন্তু হয়ে গেছে। যা, কটা রুটি করেছিস আজ? 17-18টা। অতগুলো করলি কেন? সকালে বললাম না দাদা এবেলা খাবে না, ফিরতে দেরি হবে। সবিতা জিভ কাটল। থাক, যা করেছিস করেছিস। ক্যাসারোলে চেপে বন্ধ করেছিস তো? রুটি ঠান্ডা হয়ে গেলে ভাইদের মেজাজ কিন্তু গরম হয়ে যাবে। চেপেই বন্ধ করেছি। ঠিক আছে, সকালে তাড়াতাড়ি আসিস।
অদিতি কথাটুকু শেষ করে হেমেনের দিকে তাকালো। শুনলেন তো, এসবও মাথায় রাখতে হয়। হেমেন অনেকটা স্থিত হয়েছেন। অল্প হেসে বললেন, রামকৃষ্ণদেবের একটা কথা আছে জানো তো, কখন ঢেউ আসবে না তার জন্য অপেক্ষা করে বসে থাকলে সমুদ্রে আর স্নান করাই হবে না। ঠান্ডা বাতাস আসছে একটা, জানলা দরজা সব বন্ধ, তবু কোথা থেকে ঢুকছে বাতাসটা। হেমেন চায়ে চুমুক দিয়েছেন, আপন মনে বলছেন, শোনো অদিতি, তোমার কথা আমার মাথাতেই ছিল না। আলিপুরদুয়ার থেকে যখন পাকাপাকিভাবে ফিরে এলাম তখনও মনে পড়েনি। একদিন হঠাৎ বিমলের সঙ্গে দেখা, ডালহাউসিতে। তোমার ছোট মামা বোধহয় পেনশন টেনশন তুলতে এসেছিল। তারপর একদিন ওর ভবানীপুরের বাড়িতে গেলাম। এই গল্প সে গল্প, হঠাৎ তোমার কথা উঠল। সেই তোমাদের বাড়িতে যেতাম, তুমি তোমার লেখা দেখিয়েছিলে, সে কথাও হলো। বিমল বলল তুমি নাকি এখন ঘোর সংসারী, কৃতি স্বামী কৃতি সন্তানদের নিয়ে যাকে বলে আপ্লুত হয়ে আছো। শুনে কেমন যেন মনে হলো যাই তোমাকে একটু টোকা দিয়ে আসি। এত ভালো লেখার হাত ছিল তোমার, এত সুন্দর অবজারভেশন, এত সুন্দর ভাষা। তোমার একটা নিজস্ব ইনসাইট আছে, একবার চেষ্টা করতে দোষ কি? আমি আবার মাসখানেক পরে আসব, তখন কি তোমার কাছ থেকে একটা লেখা আশা করতে পারি? অদিতি ঘাড় নাড়ল কিনা নিজেই বুঝতে পারল না। সম্ভবত নাড়ল, না হলে হেমেন মামার মুখে হাসি ফুটল কেন? হেমেন চলে গেলেন। অদিতি ব্যালকনিতে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছে। পৃথিবী শীতল হচ্ছে ক্রমশ। বায়ুমণ্ডলে পাতলা কুয়াশার পর্দা। কম্পাউন্ডের গেটের সামনেই অত্যুজ্জ্বল রাস্তার বাতি, দূর থেকে তাও যেন ধোয়া ধোয়া। চতুর্দিকের দরজা জানলা বন্ধ, ইট কাঠের অবয়বগুলোকেও এখন কেমন ভৌতিক লাগে। পাপাই তাতাই ফিরল না এখনো। সুপ্রতিমও কখন ফিরবে কে জানে। অদিতি গ্রিল থেকে সরে টিয়ার সামনে এলো। সন্তর্পণে হাত রাখলেও খাঁচার তারে রেখেই সরিয়ে নিয়েছে হাত। খাঁচাটা কনকনে ঠান্ডা, ছ্যাঁকা লাগে। পাখি ঝিমোচ্ছে। অন্ধকার নামলেই চুপ মেরে যায় টিয়াটা। অথচ সামনে পলকা ছায়া দেখলেও ঠিক টের পায়। চোখ খুলে তাকায় এদিক ওদিক। অদিতি ফিসফিস করে শুধল, এই টিয়া, গল্প লিখবি? ব্যালকনির ছায়া ছায়া আধারে শরটাকে খুঁজছে টিয়া। অদিতি ফের শুধল, কি লিখবি বলতো, আসে কিছু মাথায়? টিয়া নড়ে বসে। সারাদিন তো আফিমখোরের মতো ঢুলিস, আর মাঝে মাঝে ক্যা ক্যা চিৎকার। এর বাইরে তোর আর কিছু করার আছে? টিয়া চুপ। লেখ না, যা হোক কিছু। পাগল বুড়োটা এত করে বলে গেল। টিয়া একটু চঞ্চল হয়েছে, টিপ টিপ ঘাড় দোলাচ্ছে। নিজের কথাই লেখ না হয়। ধর তোর দাদার পা ভেঙে গেছে। ভাঙেনি, মনে কর চির খেয়েছে। তুই তোর দাদাকে খুব ভালোবাসতিস, কত স্মৃতি আছে তোর দাদাকে নিয়ে। তা তুই দাদাকে দেখতে গেছিস অনেক দিন পর। মাঝে ওই সই করানোর ব্যাপারটা রেখে দে না। দুজনের মনের কথাই লেখ, দাদারও বোনেরও। তারপর তারপর বানা না, বানা। একটা ফিলিংয়ে নিয়ে যা গল্পটাকে, একটা সুন্দর রিলেশন, চির খেয়ে যাওয়ার অনুভূতি। অদিতি উৎসুক হয়ে ঝুঁকল খাঁচার দিকে। কি রে, পারবি না?